আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। হজের মূল আনুষ্ঠানিকতা শেষে কিছুক্ষণের মধ্যে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়বেন তারা। বৈশ্বিক উষ্ণতার কারণে দেশে ছড়িয়ে পড়ছে বিষধর সাপ রাসেল ভাইপার। সময় মতো হাসপাতালে না আসায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। এবং নেপালের বিপক্ষে ম্যাচে নামার আগে অনুশীলনে টাইগারদের ব্যস্ত সময়। এই ম্যাচ জিতেই সুপার 8 নিশ্চিত করতে চায় সাকিব রিয়াদরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুজদালিফায় রাত যাপন করে কিছুক্ষণের মধ্যেই হাজিরা রওনা হবেন মিনার উদ্দেশ্যে। মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়বেন তারা। মুজদালিফায় আসার আগে শনিবার আরাফাতের ময়দানে হজের প্রধান আনুষ্ঠানিকতা খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আরাফাতের ময়দানের খতিব। চকর মালিথার রিপোর্ট। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শনিবার এভাবেই নিজেকে সমর্পণ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। ইহজগতের সকল চাহিদা বিসর্জন দিয়ে পাপ মুক্তির প্রার্থনা নিয়ে মুসলমানরা 3 দিকে পাহাড় ঘেরা 2 মাইল দীর্ঘ ও 2 মাইল প্রশস্ত আরাফাতের প্রান্তরে ছিলেন শনিবার দিনভর। হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন আরাফাত ময়দানের এবছরের খতিব। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রওনা হয়ে হাজিরা পৌঁছেছেন পরবর্তী গন্তব্য 5 কিলোমিটার দূরের মুজদালিফায়। আত্মোপলব্ধির এই জায়গায় মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন আল্লাহর এই মেহমানরা। সেখান থেকেই শয়তানের উদ্দেশ্যে ছোড়ার জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করেন তারা। ভোরে মুজদালিফায় বালি আর পাথরের উপর দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে। বৈশ্বিক উষ্ণতার কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে বিষধর সাপ রাসেল ভাইপার। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, সাপের কামড়ে আক্রান্তদের চিকিৎসায় উপজেলা পর্যায় পর্যন্ত অ্যান্টিভেনম রয়েছে। সময় মতো হাসপাতালে না আসায় রাসেল ভাইপারের মতো বিষধর সাপের কামড়ে মৃত্যু ঝুঁকি ঠেকানো বড় চ্যালেঞ্জ। জান্নাতুল বাক কেকেকার রিপোর্ট। রাসেল ভাইপারের মতো বিষধর সাপের বিস্তার ক্রমেই দেশের উত্তর দক্ষিণের বিভিন্ন অঞ্চল থেকে মধ্যাঞ্চল সহ বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। ফলে আক্রান্তদের চিকিৎসায় বছরে প্রায় 30,000 অ্যান্টিভেনম প্রয়োজন হয়। 2013 সালে চাঁপাইনবাবগঞ্জের নাচলে রাসেল ভাইপারের কামড়ে আক্রান্তের প্রকোপ বেড়ে যায়। তখন এক জার্মান বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ওই অঞ্চলে রাসেল ভাইপারের প্রকৃত অবস্থা যাচাইয়ে পর্যবেক্ষণ চালানো হয়। তখনই দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন ওই পর্যবেক্ষক। প্রথম দিকে এটা রাজশাহী এবং তো এই বরেন্দ্র অঞ্চলগুলোতেই ছিল। পরবর্তীতে যখন আমাদের কয়েকটা বছর থেকে আমরা অত্যধিক গরম অথবা ক্লাইমেট চেঞ্জ দেখতে পেয়েছি, উত্তপ্ত বেড়ে যাওয়ার কারণে এবং বন্যার পানি কিছু চলে আসার কারণে আমরা দেখেছি যে এই সাপটা কিন্তু স্প্রেড করে যাচ্ছে ওই জায়গা থেকে। ফরিদপুর থেকে বেশ কিছু কেস আমাদের কাছে পরবর্তী সময় রিপোর্ট হয়, পটুয়াখালী থেকে কিছু কেস আমাদের রিপোর্ট হয়, সর্বশেষে আমরা চাঁদপুরও দেখতে পেয়েছি। এবং আপনি যেটা বলেছেন যে এখনকার সময় হয়তো দোহার অথবা অন্য কোনো জায়গাতেও এখন কেউ হয়তো রাসেল ভাইপার অথবা চন্দ্রগড়া সাপ চলে আসছে বলে আশঙ্কা প্রকাশ করছেন।
আশঙ্কা সত্যি হয়ে পরবর্তী কয়েক বছর রাসেল ভাইপারের তৎপরতা ও আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। আক্রান্তদের চিকিৎসায় অ্যান্টিভেনম উৎপাদনের জন্য সরকারের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিসিএল সহ দেশীয় ওষুধ উৎপাদনকারীদের কাছে চাহিদার কথা জানানো হয়। কিন্তু আমরা দেখেছি যত ওঝার কাছে যাচ্ছে এবং যত ডিলে হয়ে যাচ্ছে তত বেশি মৃত্যুর পরিমাণ বেশি হচ্ছে। বিশেষ করে রাসেল ভাইপার চন্দ্রবড়া সাহেব ওঝার কাছে গিয়ে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে এমন কোনো নজির আমরা কিন্তু গত কয়েক বছরে দেখতে পাইনি। এখন আমাদের প্রায় ধরেন 1 কেজির মতো ভ্যানম কালেকশন আছে বিভিন্ন স্নেকের। এখন এই যে ভ্যানমটা আমরা কালেক্ট করেছি, এই কালেকশন করাটা আমরা ডব্লিউএইচওতে পাঠিয়েছি যে আমাদের কালেকশনটা ঠিক আছে কিনা, ডব্লিউএইচও স্ট্যান্ডার্ডাইজেশন পদ্ধতিতে হচ্ছে কিনা, যে অ্যান্টিভেনমগুলো দেওয়া হচ্ছে এটাকে নিউট্রালাইজ করতে পারে কিনা, এখন আমরা দিচ্ছি যেগুলো। আর সর্বশেষ যেটা আমাদের ইডিসিএলকে আমরা আহ্বান করেছি যাতে আমাদের বাংলাদেশে তারা অ্যান্টিভেনমের একটা প্রোডাকশন করার জন্য প্রকল্প হাতে নেন। রাসেল ভাইপারের বংশগতি ও বিষক্রিয়া নিয়ে গবেষণা করছে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ। চট্টগ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে ভেনম রিসার্চ সেন্টার। কোনো এলাকায় রাসেল ভাইপারের মতো বিষধর সাপের খবর পাওয়া গেলে প্রতিষ্ঠানটির উদ্যোগে পর্যবেক্ষণকারী দল জনসচেতনতা সৃষ্টির কাজ করে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। গাজা সিটির 3টি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকা পড়েছেন। তাদের কাছে একদিকে যেমন নেই বিশুদ্ধ পানি, তেমনি নেই স্যানিটেশনের ব্যবস্থা। এদিকে হামাসের হামলায় দক্ষিণ গাজার রাফা শহরে একদিনে 8 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে সৈন্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় বন্দী 2 ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছে কাসেম ব্রিগেড। ইতালিতে G7 এর শীর্ষ সম্মেলনে জাতিসংঘের ত্রাণ সংস্থাকে অবশ্যই গাজায় বিনা বাধায় কাজ করার অনুমতি দিতে হবে বলে জানিয়েছেন G7 এর নেতারা। দর্শক, এবারে কৃষি সংবাদ। গাইবান্ধা ও নরসিংদীতে কোরবানির পশুর হাটগুলোতে চলছে জমজমাট কেনাকাটা। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর প্রায় সব হাট। পশুর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। ক্রেতারা বলছেন এবার কোরবানির পশুর দাম বেশ চড়া। গাইবান্ধা থেকে ফারুক হোসেন ও নরসিংদী থেকে সুমন রায়ের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধায় কোরবানির পশুর চাহিদা 1,23,051টি। কৃষক ও খামারিরা মোট 1,45,380টি গরু লালন পালন করেছেন। এছাড়া অন্যান্য জেলা থেকেও এ অঞ্চলে গরু আনছেন ব্যবসায়ীরা। কৃষক, খামারি ও ক্রেতা বিক্রেতার পদচারণায় জমজমাট কোরবানির হাটগুলো। গরুর দাম তো বাজার হিসেবে তো চড়া না, খাদ্যের দাম বেশি, সব খাবারই গরু, সব খাবার দানাদার খাবারের দাম বেশি। 8টা, তার মধ্যে এখন 2টি আছে, আর 8টার মধ্যে 6টা বিক্রি করছে। অন্য বারের তুলনায় মানে হাটটা বেশ প্রশস্ত, ক্রেতা বিক্রেতার সবারই সুবিধা। দাম মনে করেন যে 1 লাখের উপরে ছাড়া নিচে কোনো কথাবার্তা নাই, দামটা লাগালের বাইরে অনেক বেশি। গরু ছাগলের হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। গাইবান্ধার 26টি স্থায়ী ও 15টি অস্থায়ী হাটে জেলা প্রশাসন এবং পুলিশের নজরদারি রয়েছে। নরসিংদীতে পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। ক্রেতাদের অভিযোগ এবার গরুর দাম বেশি। বিক্রেতারা বলছেন পশু খাদ্যের দাম বেশি হওয়ায় বেড়েছে গরুর দাম। মূল্য আছে, সে মূল্য দেয় না কাস্টমারে। আমি 135 চাই, এরা 90, 80 এরকম করে দাম তো 1,30,000 কইতেছে 1 লাখ। মানে কম মূল্যে আরো 2,000 আছে, আমরা দেখতে বেচবো। মানে বাজার ডিস্ট্রিক্ট বেতন লাগবে। একজনে মার্ডার করে পাইলে ডাঙর করে অনেক মনে করেন বুঝিতে আরো 20-30 জায়গা মোটামুটি সবার সাধ্যের মধ্যেই আছে। চাইতো তারা অনেকেই আস্তে আস্তে মূল্য যে যেরকম ভাবে নিতে পারে। তারাও দাম চাচ্ছে না, আমরাও বাড়তে পারতেছি না, এরকম পরিমাণে এরকম পরিবেশ আছে। সাধারণ মানুষ আসলে অনেক কষ্ট হয়ে থাকে কুরবানি দিতে, কারণ অনেকটাই দাম। এই 80-90 হাজার টাকা কুরবানি দেওয়ার মতো এরকম ফ্যাসিলিটি আর পরিবেশ নাই। হাটগুলোতে ক্রেতা বিক্রেতার বেচাকেনার নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাল টাকার লেনদেন ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।
এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আইন অমান্য করে রাতের আধারে পুকুর ভরাট করছেন খোদ সরকারি এক কর্মকর্তা। কিশোরগঞ্জের শোলাকিয়া হর্টিকালচার সেন্টারের পুকুরটির প্রায় 10% জায়গায় বালু ফেলে ভরাট করা হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে ওই কর্মকর্তা বলছেন ভরাট নয়, পার মেরামত করা হচ্ছে। এসকে রাসেলের তথ্য ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর ভরাটে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এমনকি ব্যক্তি মালিকানাধীন পুকুর চাইলেই ভরাট করা যাবে না, এই নির্দেশনাও আছে আদালতের। সরকারি অফিসেই মানা হচ্ছে না এসব নির্দেশনা ও আইন। পার সংস্কারের নামে শোলাকিয়া হর্টিকালচার সেন্টারের পুকুরের অর্ধেক বালু দিয়ে ভরাট করা হয়েছে। 10 টাকা দে আইলে এই জায়গা তুই তোর পরে দেব মিশিং এর আনলোড করুন। আপনি কার কথা জানতেছেন? আজিজের কথা। এর কি মানে কন্ট্রাক্টর? আমি তো রাতে ঘুমাইবো, রাতে ঘুমাইবো গাড়ি নিয়ে সকালে আবার এই বিষয়ে সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত কর্মকর্তা। পুকুরের পাড় যেটুকু ছিল ওই পাড় যেটা ভেঙে গেছে ওই পাড়টুকু রিপেয়ার করা হচ্ছে। কিন্তু পাড় কতটুকু ভরাট করা হচ্ছে এখানে? আমাদের যেটুকু আপনার পুকুরের আয়তন ছিল ওটুকু রেখে এই আয়তন অনুযায়ী আপনার ভরাট করা হচ্ছে। 10 ফুট হচ্ছে আপনার স্লোপ হয়ে আপনার কমে আসবে, বুঝতেছেন না? একটা পুকুরের পাড় সহ আপনার হচ্ছে পুকুরের আয়তন থাকে। শহরের জলাধার ভরাট হলে প্রকৃতি পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে বলছেন পরিবেশবাদীরা। হর্টিকালচারের যে পুকুরটা এখানে ভরাট করতেছে, এটা কোনো আইনে পুকুর ভরাটের কোনো নিয়ম নাই। সেটা ব্যক্তি মালিকানাই হোক, সরকারি বেসরকারি যে পুকুরই হোক, সব শহরের সবগুলো পুকুরেই মূলত শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। একটা পুকুরের যে জলাধারের যে অংশ টোটালি একটা জীববৈচিত্র্য বিরাট প্রভাব ফেলে। পুকুর বাঁচলে এখানকার পরিবেশ বাঁচবে, পুকুর বাঁচলে এখানকার পরিবেশের জীববৈচিত্র্য বাঁচবে। পুকুরটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।